আজকে সকাল সকাল জেঠু ভাইপোকে একটু কোলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জেঠুর কোলে ভাইপো কিছুতেই আসবে না। এটা ওটা দিয়ে জেঠু ভোলানোর চেষ্টা করছে, কিন্তু ভাইপোতে জেঠুর কথা কর্ণপাতই করছে না। এদিকে পূজা আর কালটু খেতে বসেছে। সকাল সকাল আমার শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে আমি একটা চকলেট নিয়ে এলাম, দেখি জেঠুর কোলে যদি ভাইপো কিছুক্ষণের জন্যে আসে। তবে চকলেটও নেবে, জেঠুর কোলে আসবে না। অনেকভাবে ভুলিয়ে ভালিয়ে ও জেঠু ওকে কোলে নিতে পারলো না, তো আমি ওকে বললাম জেঠুকে একটা মিষ্টি দিয়ে দাও। তো জেঠুকে এখন একটা মিষ্টি দেবে, তবে ও দেবে না জেঠু দেবে কেউই বুঝতে পারছে না। দেখো একসঙ্গে দুজনাই দিতে যাচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত চকলেটটা ওকে দেওয়া হলো। আর চকলেটটা পেয়ে ও বেশ খুশি হয়েছে। জেঠু বললো দাও আমি খুলে দিই, জেঠুকে দেবে না। এদিকে কালটু আর পূজা খাচ্ছে, তবে আমি সামনে যেতেই কালটুর খাওয়া বন্ধ হয়ে গেছে। ওর ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, আমি আর খুব বেশিক্ষণ ওদের জ্বালাবো না, কারণ আমিও একটু রেডি হব। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 17 তারিখ, তাই তো, শনিবার। তো এখন আমরা একটু রেডি হয়েছি, ঘড়িতে বাজে এখন 10:45 মতো। যাবো একটু আমার মামা শ্বশুর বাড়িতে। বহু বছর পর, বিয়ের পর খুব যাওয়া হতো, তারপরে আর যাওয়া হয় না। আজকে দুজন রেডি হয়ে যাচ্ছি দাদুকে দেখতে। দাদুর ভীষণ শরীর খারাপ, তো আজকে আবার আমাদের গ্রামের নামযজ্ঞের কিন্তু শেষ দিন। ওখান থেকে ঘুরে আসবো, তারপরেই ওখানে যাব। তুমি রেডি? তো চলো এখন বেরোনো যাক। অন ক্যামেরা তো লজ্জা থাকে কেন তোমার পরের? কত লোক দেখবে, কত লোক দেখবে, তো লজ্জা কিসের? লজ্জা কিসের? হ্যাঁ, ইস কি লজ্জা পাচ্ছে। ওই যে যাবো। এই নাও, এটা এটা দুজনে ভাগ করে খাবে। দিদি ভাইকে দাও, তুমি এবার ভাগ করে ভাইকে দাও, একা খাবে না কিন্তু। আজকে আমি অনেকটা খুশি, কারণ আজকে আমরা দুজন প্রায় 5 বছর পর যাচ্ছি দাদুর বাড়িতে, মানে ওর মামার বাড়িতে। মামা বাড়ি শব্দটা এমনই, মামার বাড়ি শুনলেই না সবার যেতে ইচ্ছে করে। আমার মনে হয় মামার বাড়িতে যেতে ইচ্ছে করে না এমন মানুষ খুব কম আছে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালো লাগা, সেই যাওয়ার ইচ্ছেগুলো অনেকটা কম হয়ে যায় পরিস্থিতির জন্যে। তো যাই হোক, অনেক বছর পর আমরা আজকে যাব, সেই জন্যে আমাদের দুজনার মধ্যেই একটা উৎসাহ কাজ করছে। সেই সাথে খারাপ লাগাও মনের মধ্যে আছে, যেহেতু দাদুর শরীর খারাপের সংবাদ শুনে যাচ্ছি। এই যাওয়াটা যদি একটু খুশি নিয়ে যেতাম তাহলে বেশি খুশি হতাম, কিন্তু খুশির মধ্যেও একটু কষ্ট লাগছে যে দাদুর শরীর খারাপ। বিয়ের পর 2 বছর আমরা দুজন ওর মামার বাড়ি মাসির বাড়ি খুব গেছি। এমন কোনো ছুটি নেই যে ছুটিতে আমরা মামার বাড়ি বা মাসির বাড়ি যাইনি, বরঞ্চ আমার মামা বাড়ি মাসির বাড়ি আমার কখনো যাওয়া হয়নি সেইভাবে। কিন্তু সময়ের সাথে সাথে এখন আর যাওয়া হয় না। আজ অনেক দিন পর, অনেক বছর পর দাদুর শরীর খারাপের সংবাদ শুনেই যাচ্ছি। তবে যাওয়ার আগে একটু খেয়ে যাচ্ছি, বাড়ি থেকে বেরোনোর সময় না খেয়ে এসেছি। ও বলল খাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু আমি যেহেতু থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম তাই আমাকে কিছু খেতেই হলো। আর আমরা না যাওয়ার আগে মামার বাড়িতে ফোনও করিনি, ভাবলাম দাদুকে দেখবো চলে আসবো, শুধু শুধু ওনাদের আর বিরক্ত করব না। ও তো আমাকে নিয়েই আসতে চাইছিল না, প্রথমত নিজে তো আসতে চাইছিলই না, তারপরে আমাকে নিয়ে আসবে না। যাক, শেষ পর্যন্ত রাজি হলো। মামার বাড়িতে ঢুকেছি অনেকক্ষণ। মামা বাড়ির সবাই একটু দেখে অবাকই হয়েছে আমাদেরকে। তবে দাদুকে ক্যামেরাবন্দি করতে ভীষণ ইচ্ছে করছিল, জানি না কেন। অনেকক্ষণ থেকে মন চাইছিল, কিন্তু ফোনটা বের করতে পারছিলাম না, পাছে যদি কেউ আবার কিছু মনে করে। আর ও আমাকে বলেছে মামার বাড়িতে গিয়ে ভিডিও করার দরকার নেই, তাই আমি ফোনটা বের করিনি। তবে জানি না কেন একটু লুকিয়ে ভিডিও করেই ফেলেছি। এই মুহূর্তে মামিরা সবাই মিলে দাদুকে স্নান করিয়ে দিয়েছে, আর এখন দাদু একটু বসে আছে। আর দাদু না ওষুধ খেতে চাইছিল না, তো ও দাদুকে বোঝাচ্ছিল যে ওষুধ খেয়ে নাও, তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সত্যি বলছি, এখন আমার ভীষণ আফসোস হচ্ছে, মনে হচ্ছে আরও কিছুক্ষণ কেন আমি দাদুকে ক্যামেরাবন্দি করে রাখলাম না। কারণ আমাদের জীবনের না প্রত্যেকটা মুহূর্তই ভীষণ গুরুত্বপূর্ণ হয়, আর সেই গুরুত্বটা সেই মুহূর্তগুলো চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি। যে সময় চলে যায় সেই সময়কে হয়তো আমরা ধরে রাখতে পারি না, কিন্তু সেই সময়ের স্মৃতিগুলোকে আমরা এখন কিছুটা হলেও ধরে রাখতে পারি। কিন্তু আমার এখন আফসোস হচ্ছে কেন আরও খানিকক্ষণ আমি
সেই সময়ের স্মৃতিগুলোকে আটকে রাখতে পারলাম না, তাহলে হয়তো আমার কাছে অনেক কিছু থেকে যেত। তবে যাই হোক, যার ভাগ্যে যতটুকু থাকার তার কাছে ততটুকুই থাকে। মামা বাড়ি থেকে এসে হাত মুখটা ধুয়ে আগে একটু চা বানিয়ে নিলাম। ও বলছিল একটু চা খাবে, আমারও ভীষণ মাথায় যন্ত্রণা করছিল। ভেবেছিলাম মামাদের বাড়ি থেকে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। এখন বেজে গেছে 3টে, আসতেই ইচ্ছে করছিল না। আর মামিরা তো না খেয়ে কিছুতেই আসতে দিল না। মেজো মামির ঘরে খেয়েই এসেছি আমরা দুপুরের খাবার। এখন একটু চা খাই, তারপর ফ্রেশ হয়ে একটু গানের ওখানে যাব। আজকে যেহেতু লাস্ট দিন। এখন ঘড়িতে বেজে গেছে 5:30। আমরা দুজন রেডি হয়ে গেছি, যাব একটু গানের ওখানে। তো ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল যাব, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। আর কয়েক ঘন্টা মাত্র, তারপরেই তো গান শেষ। ওই তাকাও একটু, দেখি তোমাকে কেমন লাগছে। আজকে শেষের দিন, আর শেষের দিনে না একটু হলুদ লাগানো হয়, তো সেই জন্যে সব রকম ভাবনা চিন্তা করে জামা কাপড় পরে যাওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো চলো এখন বেরোই। আগে গিয়ে না বাচ্চাদের জন্য একটু খেলনা টেলনা কিনবো, তো হ্যাঁ তারপরে ওখানে ঢুকবো, নাহলে আর কেনাকাটা হবে না। ঠিক আছে। আজকে আমি এই শাড়িটা পরেছি। আমরা দুজন বেরিয়ে পড়েছি, আর ঢুকবো রাত 12টায়। হ্যাঁ, আর ঢুকবো রাত 12টায়। আজকে আমাদের নামযজ্ঞের শেষ দিন। প্রথম দিন যত লোকজন হয় তার থেকে দ্বিতীয় দিন আর শেষের দিন না লোকজনটা একটু বেশিই হয়। এখন থেকেই দেখো মেলার মধ্যে কত ভিড়। তবে মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে হয়। এই অনুষ্ঠানটা পুরোটাই হয় একটা পাড়ার মধ্যে, আর এই দোকানগুলো একদম রাস্তার ওপরেই বসে। তো আগে না খুব বেশি দোকান আসতো না, কিন্তু এখন এত দোকান আসে আমি হয়তো সব দিক তোমাদের ঘুরে দেখাতেও পারিনি। আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল এসে তোমাদেরকে একটু ভালো করে সব কিছু দেখাবো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। সকালে যখন মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন ও আমাকে বলেছিল 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। তবে দেরিটা কিন্তু আমার জন্যেই হয়েছে, কারণ ও অনেকক্ষণ থেকেই ইশারা করছিল চলো বাড়ি যাই, কিন্তু জানি না কেন আমার আসতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আর একটুখানি দাঁড়াই। আসলে কি জানো তো, বিয়ের পরপর যখন মামার বাড়িতে যেতাম তখন কখনো আমি এটা মনে করিনি যে এটা ওর মামার বাড়ি, আমার মামার বাড়ি নয়। আমার তো মামা শ্বশুর বাড়ি। কারণ আমি না ওই মনের মধ্যে ঘোটালা নিয়ে না খুব একটা মিশতে পারি না মানুষের সঙ্গে। আমি যেমনটা আছি আমি এমনই। লোকের সঙ্গে যখন মিশি আমি মন খুলেই মিশি, সেটা যে সম্পর্কই হোক না কেন। আমার তোমার বলে কিছু নেই, সবটাই আমাদের, আমি এটাই মনে করি। তোমাদের সাথে গল্প করতে করতে মেলা থেকে বেশ কয়েকটা জিনিস কিনে ফেলেছি। আরও 2-1টা জিনিস নেওয়ার ছিল, তবে বর আজকে আর দাঁড়াতে দিচ্ছে না, ও ভীষণ ব্যস্ত আজ। মেলা থেকে একটু কেনাকাটি করে নিয়েছি, আর এবার যাব ডাল রান্নার ওখানে। সকাল থেকে আসতে পারিনি তো, পাগল হয়ে যাচ্ছে ও। যজ্ঞের পাশ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে যজ্ঞটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ গো, আমাদের এখানে 3 দিন একভাবে নাম হয়, একভাবে যজ্ঞ হয়। না যজ্ঞের আগুন কখনো নেভানো হয়, না নাম কখনো বন্ধ হয়। সেই সাথে সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়। সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ লোকজন থাকে ততক্ষণ পর্যন্ত রান্নাবান্না খাওয়া দাওয়া চলে। তোমরা অনেকেই বলছিলে এত বড় নামযজ্ঞ তোমরা কোথাও দেখোনি। সত্যি কথা বলতে কি জানো, এত বড় নামযজ্ঞ আমি কোথাও হয় শুনিও নি। আমাদের গ্রামের নামযজ্ঞটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলতে পারো। আর 5টা বিশেষ অনুষ্ঠানের মতন আমাদের এই গ্রামের নামযজ্ঞের গুরুত্ব আমাদের কাছে অনেকটা। তোমরা অনেকেই জানতে চেয়েছো এত আয়োজনের খরচ কে বহন করে। আমাদের এই নামযজ্ঞে আমাদের গ্রামের মানুষের উদ্যোগ আর সহযোগিতা তো আছেই, সেই সাথে বহু গ্রামের মানুষ এই নামযজ্ঞের জন্যে বহু দান করে থাকেন। টাকা, চাল সমস্ত ধরনের সহযোগিতা করেন। অনেক দূর দূর থেকে মানুষ এই নামযজ্ঞের জন্য টাকা পাঠায়। প্রত্যেক বছর লাখ লাখ টাকা এখানে কালেকশানে ওঠে। সেই সাথে কুইন্টাল কুইন্টাল চালও এখানে ওঠে। সেই সমস্ত চাল বিক্রি করে নতুন করে আবার চাল কেনা হয়। নামযজ্ঞের নামে আলাদা করে জমি চাষ করা হয়। অনেকে এখানে মানত করে থাকে, সেই সমস্ত টাকাও এখানে দেওয়া হয়। অনেকে চাকরি পেলে তাদের প্রথম উপার্জন থেকে এখানে কিছু দেন। তো এইভাবেই আমাদের অনুষ্ঠানটা চলে। সত্যি কথা বলতে ঈশ্বরের কৃপায় অনুষ্ঠানটা চলে। এত মানুষ এখানে আসে আর এত মানুষ এখানে প্রসাদ নেয়, তো সবটাই বলতে পারো ঈশ্বরের লীলা। তার জন্যেই সবটা সম্ভব হয়।
রাধা মাধবী সবটা করে থাকেন। আর এই রকম নরনারায়ণ সেবা আমার মনে হয় একদা অঞ্চলে কি, আমার মনে হয় নদিয়া ডিস্ট্রিক্ট বা পশ্চিমবঙ্গে কোথাও হয় কি না আমার অন্তত জানা নেই। যদি তোমরা চোখে দেখো তাহলেই হয়তো বিশ্বাস করবে, চোখে না দেখলে হয়তো আমার ভিডিওর দ্বারা আমি তোমাদেরকে পুরোটা বোঝাতেও পারবো না। সব থেকে বড় ব্যাপার হলো আমাদের গ্রামের মানুষের একতা, সবাই একজোট হয়ে এই কাজটাকে করে। এই 3 দিন সবাই এত পরিশ্রম করে, যদি কারোর মধ্যে কোনো ভেদাভেদ থেকেও থাকে না, এই 3 দিন সেটাও মানুষ ভুলে যায়। সবাই একসঙ্গে মিলেমিশে খুব মজা করে। আর এই 3 দিন না কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না। তোমরা হয়তো নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না, এই 3 দিন মানুষ কি পরিশ্রম করে, বাচ্চা থেকে বুড়ো সবাই পরিশ্রম করে। আর এই পরিশ্রমটা না কিছু মনেই হয় না। আমিও বহু বছর ধরে এখানে কাজ করেছি, তবে এবার আমি কাজ করতে পারলাম না। তাই নামযজ্ঞটা কোন দিক দিয়ে এলো আর কোন দিক দিয়ে চলে যাচ্ছে খুব একটা ভালো বুঝতেও পারলাম না। মনটা একটু খারাপও করছে, কাজ না করতে পারলে আমার ভালো লাগে না। তবে এবার আমার শরীরটা সাথ দিল না, কি আর করব বলো। তাই সময়টাও কাটতে চাইছে না। ও তো তাও কাজ করছে, ওর সময় কেটে যাচ্ছে, কিন্তু আমি একটু বোরই হচ্ছি। জানো তো, দুর্গাপুজো কালী পুজো না দেখতে পারলে অতটা খারাপ লাগে না, কিন্তু নামযজ্ঞতে যদি দুজন একসঙ্গে না ঘুরতে পারি তাহলে মনটা একটু খারাপ হয়েই যায়। কারণ সারা বছর আমাদের গ্রামের কম বেশি সমস্ত মানুষই এই 3টে দিনের অপেক্ষা করে। যেমন করে সবাই দুর্গাপুজো কালী পুজোর অপেক্ষা করে, ঠিক তেমন কম বেশি প্রত্যেকটা বাড়িতে এই নামযজ্ঞের সময় না আত্মীয় স্বজন আসে। যারা চাকরি বাকরি করে তারা গ্রামে ফেরে, বেশ ভালো লাগে। আজকে তো শেষ দিন, শেষ দিনে না সিঁদুর, হলুদ, কড়াইয়ের কালি, হাঁড়ির কালি এসব লাগিয়ে দেওয়া হয়। আনন্দকে দেখছো কেমন ডাকাত ডাকাত লাগছে। ওর মুখে সিঁদুর আর হলুদ লাগিয়ে দিয়েছিল। হলুদটা তো মোছা গেছে, তবে সিঁদুরটা ওঠেনি। এবার আনন্দ খুব কাজ করছে, একটুও ফাঁকি দেয়নি। প্রত্যেক বছরই কাজ করে, তবে অন্য বছরের তুলনায় এবার একটু বেশি করছে। এখন আমরা 4 জন এসেছি মেলার মধ্যে আচার খেতে। আনন্দকে ওর দাদা বলল চল আচার খেয়ে আসি, তাই সবাই মিলে চলে এসেছি। প্রত্যেকবার নামযজ্ঞতে দিনের মধ্যে বেশ কয়েকবার আমরা আচার খাই। একটা কাকা বিভিন্ন ধরনের আচার নিয়ে আসে আর আমরা সেটা টেস্ট করতে চলে আসি। একবার এক একটা আচার নিই। না না, খুব একটা আচার প্রেমী মানুষ আমরা কেউই নই, তবে এই 3 দিন খেতে ভালো লাগে, জানি না কেন। তো ওরা নিয়েছে একটা আমের আচার, আর একজন নিয়েছে চালতার আচার, আর আমি নিয়েছি তেঁতুলের আচার। কালকে কুলেরটা খেয়েছিলাম, কুলেরটা বেশ ভালো লাগছিল। আমার বর খাচ্ছে আমের আচার আর আনন্দ খাচ্ছে চালতার আচার। ওদেরটা আমাকে একবারও খেতে বলল না, কিন্তু আমারটা কিন্তু আমি ওদের দিয়েছি। কেমন হ্যাংলা বর আর দেওর বলো। এখন আমরা তো রাস্তার উপরেই আছি, কারণ মেলা রাস্তার উপরেই হচ্ছে। আর এই যে রাস্তায় আমরা এখন আছি, এই সোজা রাস্তাটা গেল বর্ডারের দিকে, মানে বাংলাদেশ বর্ডারের দিকে। সময় পেলে অবশ্যই তোমাদেরকে একদিন দেখাবো। তবে এখন আমি নিয়ে নিয়েছি কুলের আচার। মাঝে মধ্যে আমি এমন উল্টোপাল্টা খাবার খাই, সত্যিই না বুঝে খেয়ে ফেলি। তোমরা 2-1 আমাকে ঠিকই বলো। এই দেখো না, এখন চলে এসেছি ওই বাঁধাকপির চপ খেতে। আসলে এই 3 দিন না লোভ সামলাতে পারি না। এমনিতেই আমি খুব পেটুক মানুষ, কি করব বলো। তবে বাঁধাকপির চপটা না আমি বললাম পিসিকে তুমি হাতেই দাও, কারণ আমি, দিবায়নদা আর ও এসেছি। আনন্দ চলে গেছে, কারণ আনন্দ কাজ করছিল তো, তাই ভীষণ ব্যস্ত। তবে ওদিকে দাদা কথা বলতে ব্যস্ত। দাদাকে বললাম তুমি একটা নাও। তো যাই হোক, দাদাও নিল। এখন আমরা 3 জন মিলে খাবো আর তারপর ভেতরের দিকে যাব। এবছরে যতটা আমরা মেলার মধ্যে এলাম, প্রত্যেক বছর এতটা মেলাতে আসা হয় না, কারণ কাজ করি তো, সারাদিন ব্যস্তই থাকি। তবে যাই হোক, এখন চপটা খেয়ে ভেতরে এসে দেখছি এদিকে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আমাকেও দিতে এসেছিল, তবে আমি আর মিষ্টিটা খাইনি। আসলে শেষ দিনে না যেমন হলুদ, সিঁদুর এগুলো লাগানো হয়, তেমনি মিষ্টিও খাওয়ানো হয়। এখানে যারা কাজ করে তারা সবাই মিলে টাকা তুলে মিষ্টি আনে, আবার অনেকে নিজে থেকে কিনে আনে। এই ভাইটা যেমন আমাকে দিয়ে গেল জিলেপি, এটা মনে হয় ভাইটা নিজে থেকেই এনেছে। কালকের মতন আজকেও কিন্তু রান্নাবান্না চলছে, আর কত রাত পর্যন্ত চলবে জানি না, কারণ যতক্ষণ লোক থাকবে ততক্ষণ কিন্তু রান্নাবান্না হবে। তো চারিপাশে লোকজন এখন জয়ধ্বনি দিচ্ছে, কি বলছে দাঁড়াও তোমাদেরও একটু শোনাই। এখানে ছোটির সঙ্গে দেখা হয়ে গেল।
ছোটি, তাপস, কালটু, পূজা ওরা সব মামার বাড়িতে গেছিল। সেই সাথে আমি বাড়িতে ফেরার পর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওনাদেরকে বললাম মামার বাড়িতে যাওয়ার কথা, কারণ দাদুর শরীরটা না খুব একটা ভালো নেই। দুপুরবেলা থেকেই আমার শাশুড়ি মাকে মামার বাড়ি থেকে ফোন করছিল, কিন্তু ওনাকে না ফোনে পাচ্ছিল না, কারণ উনি আবার এই গানের কাছে এসেছিল। তো আমি বাড়িতে আসার পর ওনাকে জানালাম যে তুমি যদি দাদুর কাছে যেতে চাও তাহলে যেতে পারো, দাদুর শরীর খুব খারাপ। তো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই মামা শ্বশুর বাড়িতেই আছে, আর ছোটিরা চলে এসেছে, সেই সাথে কালটুরাও এসেছে। আর আমি ছোটিকে বললাম তাহলে তুমি একটুখানি নেতুকে নিয়ে এখানে বসো, কারণ এই সিঁড়ির ওপরেই আমরা বসছি। আর এখন নেতুবাবু যাবে মামার সঙ্গে, মানে ছোটির দাদা এসেছে, তবে দাদাও বলছে থাকবে না, দাদারাও চলে যাবে। নেতুবাবুকে নিয়ে এখন দাদা যাচ্ছে একটু মেলার মধ্যে, মামার সঙ্গে তো ভারী মজা। তো যাই হোক, এদিকে দেখছি আমাকেও হলুদ লাগানোর জন্য চলে এসেছে। তো আমি বললাম ঠিক আছে লাগাও, কারণ খুব একটা নড়াচড়া করলে না তখন জামা কাপড়ে লেগে যাবে। তো সেই জন্যে আমি আর খুব একটা নড়াচড়া করিনি, ভদ্র মেয়ের মতন একদম হলুদ লাগিয়ে নিয়েছি। আমাদের তো শুধু মুখে লাগানো হচ্ছে, আর ওদিকে যারা রান্না করছে তাদের কিন্তু জামাতেও লাগানো হয়। যেখানে ভাত রান্না হচ্ছে ওখানে তো দেখলাম একজনাকে হাঁড়ির কালি লাগিয়ে দিল, তবে কেউ কিন্তু এতে রাগ করে না, বরঞ্চ বিষয়টাকে উপভোগই করে। এখানে আমার বেশ কয়েকজন জয়ামৃত ফ্যামিলি মেম্বারের সঙ্গেও দেখা হয়েছিল। সবাইকে হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, তবে একে করেছিলাম। এটা ছিল বুলটি। বুলটির একটা মেয়েও আছে, ওর নাম দিশা, আর ওটা হলো দাদা। বুলটি হয়তো অনেকক্ষণ থেকেই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু হয়তো বলতে পারছিল না, ভাবছিল হয়তো আমি বলবো কি বলবো না। এরকম কোনো ব্যাপার নয়, তোমাদের যদি কখনো আমার সঙ্গে দেখা হয় তোমরা নির্দ্বিধায় কথা বলতে পারো। আসলে আমি তো তোমাদের চিনি না, কিন্তু তোমরা আমাকে চেনো। অনেকক্ষণ থেকেই না আমার বরটা পালিয়ে বেড়াচ্ছিল, ভেবেছিল ওর গালে হয়তো হলুদ লাগানো হবে না, আসলে ওর জামাতে লাগিয়ে দেবে সেই ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তবে ওকেও একটু লাগিয়ে দিয়েছে, আর আমি এদিকে এসে ছোটিকে একটু লাগাতেই দেখছি বাড়ি থেকে আমাদের নতুন বউ আখি আর অপু আসছে। তো নতুন বউকেও একটু লাগিয়ে দিলাম, সেই সাথে আমাদের নতুন বরকেও একটু লাগিয়ে দিলাম। তো আখি আর বাদ যাবে কেন, তাই ওকেও একটু লাগিয়ে দিলাম। তবে আমার হাতে না হলুদ ছিল না, তাই আমার বরের মুখ থেকে নিয়ে আখিকে একটু ভালো করে লাগিয়ে দিলাম। আর তাপস দাঁড়িয়েছিল, ওকে বললাম তুই একটু লাগিয়ে নে, ও বলছে জ্বালা করবে। আসলে হলুদের মধ্যে সর্ষের তেল দেওয়া থাকে তো, তাই মুখটা একটু জ্বালা করে। এদিকে পূজা আর কালটু ওরাও দাদুকে দেখে চলে এসেছে। আমরা দুজন আবার মেলার মধ্যে এসেছি। আসলে ছোটিদেরকে বললাম চলো কি খাবে, তো ওরা আসলো না, ওদের জন্য ওই বাঁধাকপির চপ নিতে এসেছি, এখন খাচ্ছে। ছোটি আর পূজাকে বললাম চলো মেলার মধ্যে যাই, ফুচকা খাবে বা অন্য কিছু যদি খেতে ইচ্ছে হয় খাবে। ওরা বলছে ফুচকা নাকি খেয়ে নিয়েছে। তো আমি বললাম তাহলে আইসক্রিম খাবে, বললো আইসক্রিম ঠান্ডাতে খাবে না। তো আমি বললাম বাঁধাকপির ভালো চপ ভাজছে খাবে। তো ছোটি বললো ঠিক আছে বাঁধাকপির চপ নিয়ে এসো, সেটাই খাবো। মেলার মধ্যে এসে দেখছি মেলার মধ্যে ভিড় বেড়েই চলেছে। ভিড়ের মধ্যে মেলাতে আসতে একদমই ভালো লাগে না, কিন্তু ওরা যেহেতু খাবে বললো তাই আবার আমরা দুজনা চলে এসেছি। আর কাকার দোকানটা না অনেকটা দূরে, আমাদের অনেকটা রাস্তা পার করে আসতে হচ্ছে। তো যাই হোক, এখন চপটা ভাজা হোক, তারপরে নিয়ে যাব। আর যেহেতু দোকানে বেশ ভিড়, সময়টাও অনেকটা লাগছে। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই আমার বর বলছে পাঁপড় ভাজা খাবো। ওর নাকি মেলার পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে আর খেতে ইচ্ছেও করছে। তো আমি বললাম ঠিক আছে একটা নিয়েই নাও। তো মেলার পাঁপড় ভাজাতে নাকি একটু বেশি স্বাদ পাওয়া যায়, বাড়িতে ভাজলে নাকি সেই স্বাদ পাওয়া যায় না। কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। কিছু খাবার আছে যেগুলো ঘরে খেতে ভালো লাগে না, বাইরেই খেতে ইচ্ছে করে। ওই আর কি, মেলার ঠেলা খেতে খেতে পাঁপড় ভাজা খেতেও বেশ ভালো লাগছিল। তো আমি আর দাঁড়িয়ে থাকবো কেন, তাই ভাবলাম আমিও একটু খেয়ে নিই। ওদিকে ভাজা হতে বেশ খানিকটা সময় লাগছে। তো এদিকে ভাজা প্রায় হয়ে গেছে। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর চপ তো পেলাম। চপ নিয়েছিলাম পূজার জন্যে আর ছোটির জন্যে। পূজা আর কালটু বেরিয়ে গেছে, ওদেরকে আর চপ দেওয়া হয়নি, আর ছোটিকে দিতে পেরেছিলাম। সকালে আমরা দাদুকে দেখতে গেছিলাম, এইমাত্র খবর এসেছে দাদু আর আমাদের মাঝখানে নেই। খবরটা শোনার পর আর ব্লগটা কন্টিনিউ করার মতন মানসিকতা ছিল না। এখানে আমার দেখা হয়েছিল একটা বৌদির সঙ্গে, বৌদিও বলতে পারো, জয়মৃত ফ্যামিলির মেম্বারও বলতে পারো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো।